সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন জানাচ্ছি আমন্ত্রণ। দর্শক, একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারছেন কেন এই কথাটা বলা হচ্ছে। চারদিকে বন্যার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সময়টিতে শুধু যে এই পরিস্থিতি মোকাবেলাটাই যে একটা চ্যালেঞ্জের বিষয় বা প্রতিবন্ধকতা তা নয়, সেই সাথে এই যে মানুষগুলো যারা বন্যায় কবলিত অবস্থায় আছেন, সেই সাথে পরবর্তীতে যদি এই সমস্যাটাকে আমরা মোকাবেলাও করতে পারি, তারা কিন্তু একটা মানে কমিউনিকেবল ডিজিজ যেগুলো একজনের থেকে একজনে ছড়িয়ে যায়, এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে কিন্তু বরাবরই আমরা আগেও দেখেছি ইতিহাসে এবং আমরা ভবিষ্যতে কিন্তু এটা ফেস করব। তো এই জায়গাটিতে যাতে আরও বেশি সমস্যা তৈরি না হয়, আমাদের আজকের প্রোগ্রামটি আমরা সেজন্য সাজিয়েছি যে তারা যাতে যারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম, তারা যাতে এই মেসেজগুলো দিয়ে দেন বা তাদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় যে বন্যা কবলিত মানুষদের এখনকার সমস্যা এবং পরবর্তীতে তারা যাতে একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে না যান, আমরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি এবং রোগ ব্যাধিগুলো হলে কি করতে পারি সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকে বিষয়টি আমরা রেখেছি বন্যাজনিত রোগ ব্যাধি এবং তার প্রতিকার। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে যে কোনো সমস্যা নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ইকবাল হাসান মাহমুদের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দিকতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে শুরুতে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। আপনাকে শুভ সকাল। দর্শক, আপনাদেরও শুভ সকাল। স্যার, যেহেতু শুরুতে একটা কথা বললাম, বন্যার বিষয়টি নিয়ে কথা বললাম, যদিও আমরা আশা করছি যে আমরা আসলে এমন একটা জাতি যে আমরা যে কোনো ক্রাইসিস মোমেন্টকে কিন্তু আমরা মোকাবেলা করতে পারি। ইনশাল্লাহ আমরা এই সমস্যাটার সমাধান করতে পারবো। তো আজকের আয়োজনটা আমরা এই জন্য রেখেছি যে যারা আক্রান্ত হয়েছেন তাদের সমস্যাগুলো কি হতে পারে এবং তারা এই ক্রাইসিস মোমেন্টে যখন পার হয়ে যাবে তাদের ফিজিক্যাল হেলথে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় সেটা নিয়েও আমরা আজকে কথা বলবো। একটু যদি স্যার পরিস্থিতিটার বর্তমান অবস্থাটা বলেন। অনেকে কিন্তু যারা প্রোগ্রাম দেখছেন হয়তো ভাবতে পারেন যে আমাদের এখানে তো বন্যা হচ্ছে না, তাহলে আমি আসলে কেন এই বিষয়টা জানবো? সেই প্রথমেই স্মরণ করছি এই যে ফ্যাসিস্ট বিরোধী যে ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন হলো, সেখানে শহীদ আবু সাইদ, তারপরে আরও অনেকের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যারা হাসপাতালে গুলি খেয়ে কাতরাচ্ছেন তাদের আল্লাহ যাতে দ্রুত সুস্থ করে দেন সেই কামনা করে আমার বক্তব্য শুরু করছি। ইতিহাসের স্মরণকালের ভয়াবহতম বন্যা চলছে। 16টি জেলা প্রায় ডুবে গেছে, গলা পরিমাণ পানি, মানে না দেখলে বোঝা যায় না কি তীব্র বেগে পানি চলে আসছে। এটা মানব রচিত বন্যা না এটা প্রাকৃতিক কারণে বন্যা না চাপিয়ে দেওয়া বন্যা, এ নিয়ে অনেকের মধ্যে বিতর্ক রয়েছে। যাই হোক, বন্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং একটা হিসাবে বলা হচ্ছে যে 36 লাখ মানুষ এখন পানিবন্দী হয়ে আছে, বন্যার সঙ্গে যুদ্ধ করছে। 16টি জেলা আক্রান্ত, সরাসরি আক্রান্ত, এবং কক্সবাজার দেখলাম 2 জন বন্যার পানিতে মারাও গেছে এবং আরও হয়তো অনেক মৃত্যু ঘটবে। তো বিভিন্ন ধরনের সমস্যা এই বন্যায় দেখা দিবে, বন্যার সময় দেখা দিচ্ছে। যেমন প্রথমত যে সুপেয় পানির ঘাটতি, চারিদিকে এত পানিতে থই থই করছে, পানির নিচে মানুষ ডুবে আছে কিন্তু খাবার পানি নেই, সেই সুপেয় পানির অভাব। এটা একটা বড়, টিউবওয়েল পর্যন্ত ডুবে গেছে। এখন তাদেরকে সুপেয় পানি সরবরাহ করাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। পানির অপর নাম জীবন, পানি না খেয়ে কিভাবে বাঁচবে? তারপরে চুলা নাই, ঘর নাই, ঘর মানে টিনের চালা পর্যন্ত ডুবে গেছে পানির নিচে। এখন স্কুলে গিয়া ইভেন ফায়ার সার্ভিসে কালকে অনুমোদন দিয়েছে সরকার, ফায়ার ব্রিগেডের যেগুলো অফিস আছে সেখানে আশ্রয় নেওয়ার জন্য। সেখানে তো মানে তাদের চুলা নাই যে রান্না করে খাবে, তাদের এখন মানে রেডিমেড খাবার সরবরাহ করতে হবে, বিস্কিট থেকে শুরু করে রুটি, পানি, ড্রাই ফ্রুট, এগুলো সব দিতে হবে, কারণ তাদের জীবন বাঁচাতে হবে। একসঙ্গে অনেক লোক গাদাগাদি করে থাকাতে বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজ, যেগুলো ছোঁয়াচে রোগ, যেমন একজনের কাশি হয়েছে, একজনের সর্দি হয়েছে, দেখা গেল সবার সর্দি কাশি হয়ে গেছে। তারপর চর্মরোগ হয়েছে, সবাই গাদাগাদি করে থাকছে, বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে বেড়াচ্ছে। এই বন্যায় সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা পানিবাহিত রোগ। যেমন
ডায়রিয়া, কলেরা বলুন, তারপরে পেটের বিভিন্ন রকমের সমস্যা বলুন, জন্ডিস বলুন, আর এই ধরনের মানে পেটের যেসব সমস্যা আছে, পানিবাহিত রোগ যেগুলো আছে, যেমন জন্ডিসটা খুব বড় একটা ব্যাপার। এই নোংরা পানি বাধ্য হয়ে খেয়ে ফেলতেছে, তারপর বাচ্চারা সাঁতার পানির মধ্যে এইসব পানি খেয়ে ফেলতেছে। মানুষের তো উপায় নেই, বাঁচতে হবে তো, কয়েকজন সুপেয় পানি পাচ্ছে। আর এমন ইন্টেরিয়ার জায়গায় বন্যা ঢুকে গেছে যেখানে মানে ত্রাণ সরবরাহ করা দুষ্কর হয়ে গেছে। সুতরাং এখানে দেখতে হবে যে কিভাবে এদেরকে রক্ষা করা যায় মানব। এখন একটা জিনিস আপনি যেটা প্রথমে বললেন যে আমরা এমন এক জাতি, যখন ক্রাইসিস হয় সবাই কিন্তু আমরা মিলে যাই, সবাই বিভিন্ন সংস্থা, বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন কিন্তু এইসব খাবার দাবার, পানি, তারপরে আপনার যে ওরাল স্যালাইন এগুলি জোগাড় করছে, সরবরাহ করছে। অর্থাৎ জাতি পুরো একাকার হয়ে গেছে। এখন 16টা ডিস্ট্রিক্টে বন্যা হয়েছে, আর বাকিগুলিতে তো বন্যা হয়নি। অন্যভাবে আমাদের কি না, সেটা না, আমাদের এমন এক জাতি, যখন ক্রাইসিস পিরিয়ডে সবাই আমরা একবার বন্যা হয়েছিল অনেক আগে, আমি দেখেছি যে ছাত্ররা ইউনিভার্সিটিতে রুটি বানাচ্ছিল, হাতে তৈরি করে, সবাই মিলে সেই রুটি বিলি করছিল। তো এখন রেডিমেড খাবার দরকার, ওষুধ দরকার, যে পেটে যারা আক্রান্ত, পেটের সমস্যা ভুগছে, এদেরকে ওষুধ সরবরাহ করতে হবে। বিশেষ করে যে পানিবাহিত রোগ যেগুলি হচ্ছে, অনেকের জ্বর হচ্ছে, এই পানিতে ভিজে 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 ঠান্ডা লেগে জ্বরে আক্রান্ত, তাদের দেখা যাচ্ছে নিউমোনিয়া হয়ে গেছে। এখান থেকে একটু আসবো যে স্যার, এই যে ডায়রিয়া, নিউমোনিয়া এবং যে স্কিন ডিজিজ গুলো যে হচ্ছে, এগুলো নিয়ে আমরা কি করতে পারি সেটা একটু জানবো। তো আগে স্যার একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোন নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেহেদী হাসান মকবুল বলছি। হ্যাঁ, আমার বয়স 40 আমার মানে কোমরের নিচ থেকে পায়ের হাঁটুতে খুব ব্যথা, উপর উঠতে গেলে দেখা গেছে ব্যথা করে, নামলেও ব্যথা, নামাজ পড়তে একটু ইয়া পাওয়া যায় আর কি, ব্যথাটা অনেক বেশি স্যার। স্যারের কাছে কি মেডিসিন খাবো বা কি করবো? ওকে দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা অ্যানসারটা নিচ্ছি। মেহেদী হাসান, আপনার যে সমস্যাটা বললেন, এটা ওষুধে খুব একটা যাবে না। এটা মাসেল রিল্যাক্সেন্ট আমরা অনেক সময় দিই, কিন্তু আপনি মানে কোনো কাজে এমনভাবে উঠেছেন, নিচ থেকে উঠেছেন বা উপর বসা থেকে উঠেছেন যে আপনার ডিস্ক প্রলাপস হয়ে গেছে, লাম্বার ডিস্ক প্রলাপস হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা যে ভার্টিব্রার ভিতরে যে কার্টিলেজগুলি থাকে, কার্টিলেজ বা জেলি থাকে, সেগুলো বেরিয়ে স্পাইনাল কর্ডকে ধাক্কা দিচ্ছে। এটা রেমেডি হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি দিয়ে 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 ওটা করতে হবে। আর যে সিটি একটা এমআরআই করে দেখতে হবে যে ডিস্ক প্রলাপসটা কত দূর ব্যাপকতা ধারণ করেছে। যদি খুব ব্যাপক হয়, বাংলাদেশে কিন্তু স্পাইনাল সার্জারি এখন খুবই মানে কমন, এখন আর বিদেশ যেতে হয় না স্পাইনাল এইসব সার্জারি করার জন্য। খুব অল্প সময়ের মধ্যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই এই সমস্যাটা দূর করা যায়। তবে অনেকে যদি অপারেশন করতে ভয় পান, তাহলে ফিজিওথেরাপি নিন। ওষুধ খেয়ে শুধু কিডনি নষ্ট করার দরকার নেই, খুব বেশি হলে একটা মাসেল রিল্যাক্সেশন খেতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। অর্থোপেডি ডক্টরের শরণাপন্ন, ফিজিক্যাল মেডিসিন যারা আছে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, আমরা যদি একটু রোগগুলোকে আইডেন্টিফাই করে তার সমস্যাগুলোর কিভাবে আসলে সমাধান করা যেতে পারে, যদি এরকম হয় যে একটা জায়গায় অনেকজন একসাথে বসে আছে এবং তাদের সবার কাশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, বা এই জায়গাতে আমরা ওষুধ কিভাবে সরবরাহ করতে পারি, বা ওষুধ সরবরাহ করার আগ পর্যন্ত তারা কি ধরনের রেমেডিগুলো ইউজ করতে পারে? এখন এই যেটা বললেন যে একসঙ্গে বসে মানে সবাই তো মানে স্তূপ আকারে আছে, কারণ কারো তো মানে ঘরে থাকার জায়গা নেই। ইতিহাসের স্মরণকালের ভয়াবহ বন্যা। তো এখন এখানে একজনের যদি কাশি থাকে, একজনের সর্দি থাকে, দেখা যায় যে মানে ছড়াচ্ছে, সবার মধ্যে সেই ভাইরাসগুলো ছড়িয়ে পড়ছে, সবাই সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুরা। এখন এগুলিতেও ওষুধ ছাড়া যাবে না, অ্যান্টিহিস্টামিন দিতে হবে। যদি বেশি মানে ফুসফুসে দেখা যায় যে কফ বসে গেছে, কফ পেকে হলুদ হয়ে গেছে, তখন এক কোর্স অ্যান্টিবায়োটিক দরকার আছে। তো চিকিৎসক সমাজকে এখন মাঠে নামতে হবে, নেমে দেখতে হবে যে যেখানে যেখানে সবাই জড়ো হয়ে আছে তাদের মধ্যে কে কী ধরনের রোগে আক্রান্ত হয়েছে। যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিহিস্টামিন সরবরাহ করতে হবে, দিয়ে কাশি দূর করতে হবে। এবং তাদের অনেকে কাপড় চোপড় না নিয়েই, আমি একটা কালকে সংবাদপত্রে দেখলাম যে সকালবেলায় বসে আছে ঘরে, কোনো পানির চিহ্ন নাই, বিকালবেলা তার পানিতে পুরো ঘর বাড়ি ডুবে গেছে, সে কাপড় চোপড় নিয়ে পর্যন্ত আসতে পারেনি। এরকম তাদেরকে কাপড় চোপড় দিতে হবে।
বস্ত্রহীন যারা হয়েছে তাদের বিভিন্নভাবে এখন তাদেরকে মানে সহযোগিতার হাত বাড়াতে হবে। আমরা এখানে আরেকজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ ম্যাডাম, ওই যে আমার ছেলের বয়স হলো 4 বছর 1 মাস। হ্যাঁ, এখন এর গত কয়েকদিন ধরে জ্বর হলো 103, 102 এরকম জ্বর। তো কালকে সারা রাত তার কান ব্যথা ছিল। তো কান আমি লাইট দিয়ে দেখেছি, কানের মধ্যে মানে একটু পানি পানি আছে, কিন্তু ওরকম ময়লা টলা কিছু নাই। এখন কি করতে পারি? আচ্ছা, আপনার শিশুর বয়স হলো 4 বছর 1 মাস। এই সময়টাতে কিন্তু অনেক ঘরে ঘরে জ্বর হচ্ছে, বিশেষ করে শিশুদের এই সময়টাতে। কারণ এই যে কয়েকদিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হলো, একটা ডিপ্রেশন ওয়েদার ছিল, এই জন্য অনেকেরই ঠান্ডা লেগে গেছে, ভাইরাল ইনফেকশন হয়েছে, অনেকে ঠান্ডা লেগেছে। আর শিশুদের একটা বড় সমস্যা হচ্ছে কান পাকা হয়ে, যেমন কানে শিশু কান্নার বড় 2টা কারণ আমি প্রায় লিখি আমার পত্রিকায়, যে কানের ব্যথা এবং পেটের ব্যথা, শিশু বেশি কান্দে। তো কান পেকে হয়তো জ্বর হচ্ছে, যে কারণে হোক একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে, পানিও বের হচ্ছে, ডক্টরকে দেখিয়ে নেওয়া উচিত। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে 1 কোর্স অ্যান্টিবায়োটিক শিশুকে খাওয়াতে হবে, আর প্যারাসিটামল দিয়ে জ্বরটা কমিয়ে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় শিশুর জ্বর যদি খুব বেশি হয়, খিচুনি হয়, তো খিচুনি যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। জ্বর বেশি হতে দেওয়া যাবে না, আপনি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। যেই কথা বলছিলাম, যে এই যে জ্বর সর্দি কাশি, সবচেয়ে বড় কথা যে শিশুরা এই যে ভিজছে, সাঁতার কাটছে বন্যার পানিতে সাঁতার কেটে কিন্তু অনেক শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে। আর নিউমোনিয়া এমন একটি ভয়ঙ্কর রোগ, বিশেষ করে বাংলাদেশ সহ আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলিতে শিশু মৃত্যুর বড় কারণ হচ্ছে নিউমোনিয়া হলে কি হবে? নিউমোনিয়া হলে প্রচণ্ড জ্বর হবে, তার বুকে ব্যথা হবে, বুক ফুসফুসে পানিও আসতে পারে, তারপরে তার অনেক রকমের সমস্যা, খেতে পারবে না। তো তখন শিশুকে এমার্জেন্সি হসপিটাল নিতে হবে, অক্সিজেন দিতে হবে। যেখানে স্যার বন্যায় আক্রান্ত লোকজন রয়েছেন, তাদেরকে আমরা হসপিটালের ব্যাপারে আসলে কি সাজেস্ট করতে পারি বা কি সেই কথা বলছিলাম, যে এখন মানে কমিউনিটি বেসড হসপিটাল যেগুলো আছে সেগুলিতে খুব তাড়াতাড়ি শিফট করতে হবে। এই জন্য খুব জ্বরের রোগী, নিউমোনিয়া হয়ে গেছে একটা বাচ্চার, বা বড়দেরও নিউমোনিয়া হতে পারে, ঠান্ডায় ভিজে নিউমোনিয়া হতে পারে। কারণ দিনের পর দিন তো ঠান্ডায় থাকতে হচ্ছে, তার গরু বাছুর সামলানো, পানিতে ডুবে ডুবে সব কিছু তার উদ্ধার করতে হচ্ছে। তো ঠান্ডা লাগাটাই খুব কমন এখন, এইটাই হলো বড় সমস্যা। আবার গুড়ি বৃষ্টি তো সারাদিন লেগে আছে, কোনো সময় ভারী বৃষ্টিপাতও হচ্ছে। তো এই সারাক্ষণ ভিজে নিউমোনিয়া হওয়াটা খুব বেশি একটা সাধারণ ব্যাপার। তো নিউমোনিয়া যদি হয়ে যায় তখন তো অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কাজ করবে না। তো নিউমোনিয়া যাতে না হয় সেজন্য যতটুকু সাবধানতা নেওয়া প্রয়োজন ততটুকু নিতে হবে। ভিজতে তো হবে, এটাতে রক্ষা নেই, তারপরে সতর্ক হতে হবে। আর হসপিটালের কথা বললেন, এখন সব হসপিটালগুলিতে এমনিই তো গুলিবিদ্ধ আক্রান্ত মানুষের ভিড়ে মানে একদম ভর্তি হয়ে আছে। তারপর হাসপাতাল যে এইগুলো যে আপনি দেখবেন এই বন্যার পরে ডায়রিয়ার হিড়িক পড়ে গেছে। সেক্ষেত্রে স্যার আসলে তখন ওই সময়টাতে যদি হাসপাতালের বা হসপিটালের যে ওভারলোডেডটা কমানোর জন্য ডায়রিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি হোম কোনো রেমেডি ইউজ করতে পারি কিনা? এই জন্য যেটা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমি দেখলাম যে তারা ওরস্যালাইন মানে ডিস্ট্রিবিউট করছে, পানিকে পিউরিফাই করা ট্যাবলেট দিচ্ছে, যে পানি যাতে দূষিত না হয়, সুপেয় পানি পান করতে পারে একজন মানুষ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ পেটের ডায়রিয়া হয়ে গেলে তো খুব মুশকিল। এমনি তো পানি, তার মধ্যে যদি ডায়রিয়া হয় পানিটা আরও নোংরা হয়ে যাবে, আরও পানিবাহিত রোগের ছড়িয়ে যাবে। আর আইসিডিটার দেখা যাচ্ছে যে মানে ঠাঁই হবে না, শিশু হাসপাতালগুলিতে ঠাঁই হবে না, হাসপাতালগুলিতে ডায়রিয়া রোগীতে ভরা থাকবে। এর জন্য আগের থেকে প্রিপারেশন এখনই নিতে হবে, আমাদের সাফিসিয়েন্ট স্যালাইনের স্টক রাখতে হবে, ইন্টারভেনাস স্যালাইন। কারণ এমন একটা পর্যায়ে রোগীরা চলে আসে যখন ওর স্যালাইন আর খেতে পারে না, কন্টিনিউয়াস বমি হয়, তখন তাকে স্যালাইন দিতে হবে। তো স্যালাইন, অ্যান্টিবায়োটিক এগুলো সাফিসিয়েন্ট স্টক দিয়ে এখনই রাখতে হবে বিভিন্ন কমিউনিটি বেসড হসপিটালে, কমিউনিটি ক্লিনিকগুলিতে, যাতে করে এই ধরনের রোগীগুলি বন্যার সময় দেখা যাচ্ছে এখন তো ভিজে আছে, এখন জীবন বাঁচানোর তাগিদে। বন্যার পরবর্তী সময় আসবে বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে, তখন হয়ে যাবে চিকিৎসকদের দায়িত্ব। তখন এই কীভাবে এদেরকে চিকিৎসা করা যায়, কীভাবে দ্রুত মুক্তি করা যায়, কীভাবে তার বসত বাড়িটাকে ঠিক করা যাবে, কীভাবে তাকে সুপেয় পানি সরবরাহ করা যাবে, কীভাবে ওর স্যালাইন দিতে হবে, কীভাবে পানি মানে শুদ্ধ করার বড়ি দিয়ে পানিকে শুদ্ধ করতে হবে, সুপেয় করতে হবে, এগুলো একটা বড় চ্যালেঞ্জ।
একটা সরকারের পক্ষে তো আমাদের নতুন একটা সরকার তৈরি হলো, এমনি তো আমাদের একেবারে রাজকোষ শূন্য করে দিয়ে গেছে আগের ফ্যাসিস্ট সরকার। তো প্রচুর এখন যদি সবাই যারা উচ্চবিত্ত রয়েছে, উচ্চ মধ্যবিত্ত রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা এই এত বড় ক্রাইসিসটা, এই ক্রাইসিসের জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। আমরা এখন দেশকে কিভাবে আবার পুনরুদ্ধার করব সেটার জন্য আমরা ব্যস্ত ছিলাম। এই যে বন্যা আসবে এটা এত অনাকাঙ্ক্ষিত ছিল, আমরা ভাবতে পারিনি। সেই জন্য বলি এটা কি মানে অন্য আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে না, যেই কারণেই হোক এই বন্যাকে আমরা প্রস্তুত ছিলাম না, মোকাবেলা করতে হবে। আমরা একটু আসবো, যেহেতু সাপেরও অনেক উপদ্রব থাকে, এটাতে আমরা আসবো। একজন দর্শক আমাদের ফোন করেছেন, তারা ফোন নিচ্ছে। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শ্যামল মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার বয়স হলো 40 বছর। তো আমি প্রায় 1 মাসের উপর হবে আমি ওয়েট জিনিস নিয়েছিলাম, তো কাঁধে 2 কাঁধে এখন এটা প্রচন্ড ব্যথা। তো আমার সদর ডাক্তার দেখেছিলাম, ও মেডিসিন দিছিল, হ্যাঁ ওটা খাওয়ায় কিছুদিন কমছে, এখন এই ব্যথাটা আগের মতো নেই। ওয়েট লিফটিং এর জন্য মনে হচ্ছে ব্যথানাশক ওষুধ হয়তো বা দিয়েছিল, আপনি তো ভারী বোঝা নিয়েছেন, তো এটা তো এটার একটা ব্যথা থাকবেই। আপনি যদি অভ্যস্ত হতেন যে নিয়মিত ভারী বোঝা নেন, তাহলে কিন্তু আপনার এই ভারী বোঝা নিলে খুব একটা সমস্যা হতো না। আপনি হয়তো হঠাৎ করে নিয়েছেন, এই সমস্যাটা একটা ফিজিক্যাল সমস্যা, এটা তো আর ওষুধ দিয়ে যাবে না। এটাকে মাসেল রিল্যাক্সেন্ট একটু খাবেন, আর ফিজিওথেরাপি দিবেন, আর গরম শেক দিবেন ওই জায়গাটায়। ফিজিওথেরাপি খুবই ইম্পর্টেন্ট একটা। ব্যথার ওষুধ যত অ্যাভয়েড করা যায় সেটা অ্যাভয়েড করবেন। ফিজিক্যাল মেডিসিন নিয়ে, ফিজিওথেরাপি দিয়ে আপনার ব্যথাগুলোকে দূর করতে হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার, যেখানে একটা টার্ম আছে যে সেটা হচ্ছে যে সাপের উপদ্রব আমাদের দেশে থাকে অনেক সময়, তো এই জায়গাটি থেকে এই সময়টাতে আসলে কি বলা উচিত? এই সময়টাতে তো একেবারে সাপে আর মানুষে মিলে মিশে আছে, সব জায়গায় তো সাপ আছে। কদিন আগে আমরা শুনেছিলাম রাসেল একটা বলে একটা সাপের, রাসেল ভাইপার, এটা একটা কি আমার কাছে খুব একটা আজগবি মনে হয়েছিল। এটা তো আর এখন আর শুনি না। এটা কি স্বৈরাচার সরকারের একটা ভীতি তৈরি করার জন্য করেছিল কিনা, মিডিয়ার একটা আবিষ্কার ছিল কিনা জানি না। তো এখন যে সমস্যাটা খুব বড় সমস্যা হচ্ছে সাপের কামড়। কারণ সাপ তো এখন ঘুরছে, চারিদিকে ঘুরছে, সাপ উন্মুক্ত স্থান পেয়ে গেছে তার ঘোরার। এই সময়টা প্রচুর সাপে কামড়ের রোগী পাওয়া যাবে। তো এখন এই যে কমিউনিটি ক্লিনিকগুলিতে অ্যান্টিভেনম যে ওষুধগুলো আছে সাফিসিয়েন্ট স্টক রাখা উচিত, এবং সাপে কামড় দেওয়ার সাথে সাথে সেই কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসতে হবে বা হসপিটালে নিয়ে আসতে হবে, যাতে অ্যান্টিভেনম দিয়ে তাদেরকে দ্রুত চিকিৎসা করা যায়। স্যার, এখানে কর্পোরেট যে হসপিটালগুলো রয়েছে তাদের কি কোনো ভূমিকা আছে কিনা এই ধরনের বন্যা কবলিত জায়গাতে ওষুধ সরবরাহ করা বা এই ধরনের কোনো উদ্যোগ তারা নিতে পারে? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। কর্পোরেট হসপিটালগুলো আমি একজন ডাক্তার হয়েও আমি সমালোচনা করছি, কারণ এরা পয়সা বানানো ছাড়া কিছুই বোঝে না। এরা মানে মানবতা এদের কাছে একদম মানে হয়ে যায়। কারণ অনেকে গুলি খেয়ে এসেছে, তারা ধরেও নাই, বিল করেছে 4 লাখ 5 লাখ টাকা করে। গরিব মানুষ, দেশের জন্য তারা এত বড় দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, প্রতিদান তাদেরকে দিতে হবে। এদের পেছনে তো পয়সা নষ্ট করা যাবে না। এখন কমিউনিটি কর্পোরেট হসপিটালগুলো যদি এগিয়ে না আসে, যেন অন্তত টাকা তো কামাবোই, মানব সেবায় নিজেদেরকে জড়িত করি, মানব সেবায় আরো মানবতা, ওষুধ সরবরাহ করতে, প্রচুর ওষুধের দরকার হবে। এই বন্যা পরবর্তী সময় প্রচুর ওষুধের দরকার হবে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, তারপরে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, অ্যাজমার ওষুধ। অনেকে দেখা যাবে যে পানিতে ভিজে ভিজে যার অ্যাজমা ছিল, অ্যাজমা প্রচন্ড আকার ধারণ করেছে, অ্যাজমার ওষুধ দিতে হবে। কিছু ইনহেলার সালবিটামল। এই জায়গাটাতে স্যার একটা ব্যাপার আছে যে যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছেন, ওষুধ কোম্পানি আছেন, তারা কি তাহলে আগে থেকেই এই মেজারটা নেওয়া উচিত কিনা, তাদের একটা ভূমিকা আছে কিনা? এখন থেকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আপনারা তো সারা বছর পয়সা কামান, সারা বছর আপনারা ব্যবসা করেন। এখন এই যে ক্রাইসিস পিরিয়ডে, স্মরণকালের ভয়াবহ বন্যায় আপনাদের এগিয়ে আসতে হবে, ওষুধ দিতে হবে, জরুরি ওষুধ সরবরাহ করতে হবে, অন্তত কয়েকটা ওষুধ। আপনাদের তো মানে একেবারে মানে সব ওষুধ দিতে হবে না, একটা অ্যান্টিবায়োটিক দিন, অন্তত সেফিক্সিম দিন, বা একটা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক সরবরাহ করুন, অ্যান্টিহিস্টামিন দিন, তারপরে ব্রঙ্কোডাইলেটর, ডক্সিফাইলিন দিন। এগুলো দিয়ে একটা স্টক করেন। বা যারা স্বেচ্ছাসেবী আছে, এরা তো স্বেচ্ছাসেবী যারা ভলান্টিয়ার, তারা তো বুঝবে না যে কোন রোগে কোন ওষুধ দিতে হবে। এখানে চিকিৎসকের দরকার আছে। এখন চিকিৎসক সমাজকেও ঝাঁপিয়ে পড়তে হবে। এখন চিকিৎসক সমাজ এগিয়ে আসতে হবে যে কোন
মানে বিভিন্ন ক্যাম্প করে, চিকিৎসা ক্যাম্প করে, ফ্রি মেডিকেল টিম করে আসতে হবে যে এদেরকে আমরা ওষুধ সরবরাহ করব, এই রোগে এই ওষুধটা দিব। ওষুধগুলো সরবরাহ করতে ভলান্টিয়াররা হেল্প করবে, কিন্তু কোন রোগে কোন ওষুধটি সেটা তো চিকিৎসকই দিবে। আর সাপে কামড়টা কিন্তু ভয়ঙ্কর একটা সমস্যা, এটা তো অনেক মৃত্যু হতে পারে। এই জন্য অ্যান্টিভেনম যে ওষুধটা আছে সাফিসিয়েন্ট স্টক, এবং মানে রোগীকে নেওয়ার সাথে সাথে যাতে অ্যান্টিভেনম শুরু করে দেওয়া যায়। আর স্যালাইনের প্রচুর সাপ্লাই করতে হবে, দরকার হলে যে স্যালাইন প্রস্তুতকারক যারা আছে তাদেরকে আরো প্রচুর স্যালাইন তৈরি করতে হবে। এবং সেই সাথে স্যার আপনি যে বলছিলেন বিশুদ্ধ পানি, এটা কি ট্যাবলেটের মাধ্যমে পুরোপুরিভাবে বিশুদ্ধ হয়, বা এটা ছাড়া যারা হয়তো বা পানি এসেছে বা চুলার ব্যবস্থা আছে তারাও কি সিদ্ধ পানি বা এই ধরনের ব্যবস্থা করতে পারে? পানি যদি যেখানে চুলা তো নাই, যদি কোথাও কোনো চুলার ব্যবস্থা করা যায়, পানি সিদ্ধ করে নিলেও সে পানিটা, কিন্তু মনে করেন বন্যার পানি সিদ্ধ করে নিলেও তো সেই নোংরাই থাকবে, ঘোলা পানি, এটা সিদ্ধ হবে না। তো টিউবওয়েলের পানি যদি সংগ্রহ করা যায় বা এমনি আমরা যদি পানি সরবরাহ করতে পারি, ওয়াসার যদি সাপ্লাই করে, সেখানে পানি সিদ্ধ করে নিবে, পিউরিফাইং যে ট্যাবলেটগুলো আছে সেগুলো দিতে হবে। এখন তো কোনো মিউনিসিপ্যালিটির মেয়র এরা নাই, সব তো প্রশাসকের দায়িত্ব। এখন প্রশাসন কিন্তু এগিয়ে আসতে হবে। তো এখন এই মানে পুরো জাতিকেই ঝাঁপিয়ে পড়তে হবে কিভাবে আমরা আমাদের ভাইদেরকে, বন্যার্ত ভাইদেরকে, বন্যা কবলিত ভাইদেরকে আমরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে উদ্ধার করতে পারি। বিভিন্ন যে এখন তো টাকা পয়সাও নেই, অর্থ নেই, কিছু নেই, সব কিছু দিয়ে এদেরকে আবার এস্টাবলিশ করা, ঘর বানিয়ে দেওয়া। আমি দেখলাম যে সেতুগুলো বন্যার পানির তোরে সেতু ভেঙে গেছে, মানুষ যে এপার থেকে ওপারে আসবে তারও কোনো রাস্তা নেই। সে মানে বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করতে হবে। আর রোগ ব্যাধির ব্যাপারে আমি যে বললাম যে বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ দেখা দেবে, যেটা কমিউনিকেবল ডিজিজগুলো যাতে মানে না ছড়ায়, এর জন্য যেখানে রোগীরা মানে মানুষ থাকবে, স্কুল কলেজ। কমিউনিকেবল ডিজিজগুলো শুধুমাত্র এরকম নয় যে যারা বন্যা কবলিত আর জায়গায় আছেন তারা পুরো দেশে ছড়িয়ে যেতে পারে। আমি যদি মনে করি আমার ডিস্ট্রিক্টে তো বন্যা হয়নি, আমি কেন আক্রান্ত হব? কমিউনিকেবল ডিজিজ, ছোট্ট একটি বাংলাদেশ, 18-19 কোটি লোক বাস করে, এটা কমিউনিকেবল ডিজিজগুলো ছড়াতে তো বেশি সময় লাগে না। এবং কোভিডে তো আমরা তাই দেখেছি, কোভিডে তাই দেখেছি না যে এটা আরো একটা মানে ভয়ঙ্কর আকার ধারণ করবে। তো এটা মানে মোকাবেলা করতে হবে সবাইকে, চিকিৎসক সমাজকে, সব পুরো জাতিকে মোকাবেলা করতে হবে। আর যেগুলো অনেকে যে নিউমোনিয়া হয়ে, এই সময়টা সবচেয়ে বড় সমস্যা হবে যে পরবর্তীতে পেটের পীড়ার মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারে ভুগবে, সঙ্গে সঙ্গে রেসপিরেটরি সিস্টেমে ভুগবে, যে নিউমোনিয়াটা একটা বড়, হাঁপানি একটা বড়, এগুলো তো মানে খুব ব্যাপক আকার ধারণ করবে। খোলা আকাশের নিচে বসে আছে, শুয়ে আছে পানির মধ্যে, অনেকে নৌকার মধ্যে থাকছে, তো মানবেতর জীবনযাপন করছে। তো বিভিন্ন ধরনের ডিজিজ তো এখন হতেই পারে, রোগ ব্যাধি তো কোনো হিসাব করে মানবে না। তো মনে করেন যে অনেকে প্রেগনেন্ট মহিলা, ডেলিভারির সময় হয়ে গেছে, এই সময়ের মধ্যে কিভাবে তাকে তার ডেলিভারিটা, সেফ ডেলিভারিটা করানো যায়, সেই ভালনারেবল যারা আছে মানে বয়স্ক, বৃদ্ধ এবং মহিলা এবং যারা ছোট শিশু, তাদের বিষয়ে আসলে হেলথ পলিসিতে আমরা বা মানে ম্যানেজমেন্টে কি করতে পারি এবং সেই জায়গায় তাদের কোনো সমস্যা হলে আমরা কি করব, ইমিডিয়েটলি কি করা যেতে পারে, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। স্যার, তার একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম বন্যাজনিত নানা রোগ ব্যাধি এবং তার প্রতিকার নিয়ে। স্যার, একটা গ্রুপের পিপলরা সবসময় দেখা যায় যে তাদের একটা এক্সট্রা কনসার্ন দরকার হয়, কারণ তারা একটু ভালনারেবল গ্রুপে থাকে, বিশেষ করে বয়স্ক যারা এবং শিশু, সেই সাথে মহিলা যারা প্রেগনেন্ট বা যাদের আরো অনেক ধরনের অসুবিধা আছে, এই ধরনের মানে বিষয়গুলোতে স্যার কিভাবে আসলে গিয়ে আসতে হবে এবং কি করা উচিত, ইমিডিয়েট মেজারমেন্ট যদি আমরা নিতে চাই? আমি সবসময় বলি যে বেশিরভাগ রোগে ভোগে সবসময় বন্যা বা বন্যা ছাড়াও এক্সট্রিমস অফ এজ যারা একদম বৃদ্ধ এবং একদম শিশু, এরা কিন্তু এদের ইমিউনিটি স্ট্যাটাস একদম লো থাকে। লো থাকার জন্য খুব তাড়াতাড়ি যে কোনো রোগে তারা আক্রান্ত হয়ে যায়, ঠান্ডা বলুন, নিউমোনিয়া বলুন, সব কিছুতেই এরা বেশি আক্রান্ত হয়। তো এর জন্য এই গ্রুপটাকে খুব মানে খুব যত্নের সঙ্গে রাখতে হবে। যে খুব বেশি বৃদ্ধ, যেখানে একজন অ্যাডাল্ট তাদের তো ইমিউনিটি লেভেল বেশি থাকে, তারা তো সহজে আক্রান্ত হয় না, কিন্তু ওই যে এক্সট্রিমস অফ এই যে এদের তো যেহেতু ইমিউনিটি স্ট্যাটাস লো, এদেরকে খুব সতর্কভাবে একটু রাখতে হবে। যেখানেই এদেরকে রাখা হোক একটু যত্নের সঙ্গে রাখতে হবে, যাতে করে একদম শিশুরা
এই সময়টাতে বেশি নিউমোনিয়াতে আক্রান্ত হবে, ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত হবে, বিভিন্ন ধরনের ভাইরাস এখন এমনি তো চলছে, বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে। এদেরকে খুব মানে যত্নের সঙ্গে রাখতে হবে, কারণ এই ধরনের বাংলাদেশের শিশু মৃত্যুর বড় কারণ হচ্ছে আন্ডার 5 যে শিশু মৃত্যুর বড় কারণ হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো এগুলো থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে হবে, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। আর সেই বৃদ্ধদের ব্যাপারে একই কথা, যারা খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে, এদের ইমিউনিটি লেভেল এত কম যে এদের দেখা যায় যে মানে কোনো রোগের সঙ্গে এরা যুদ্ধ করতে পারছে না এদের দেহ। এখানে স্যার একটু অ্যান্টিবায়োটিকের বিষয়টা একটু বলি, যেহেতু স্যার আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স লেভেলটা অনেক বেড়ে গেছে, সেটা কি আসলে উচিত হবে একজন ডক্টরকে দেখিয়ে বা কমিউনিটি হেলথের যারা ওয়ার্কার আছেন তাদের সাথে কথা বলে, মানে ডক্টরের পরামর্শ অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। তবে শিশুদের ব্যাপারে কিন্তু দেরি করা যায় না। ওই যে বললাম না, এক্সট্রিমিজম, এরা এদের মৃত্যু হার এত বেশি থাকে, এদের ব্যাপারে কোনো রিস্ক আমি বিশেষ করে রিস্ক নেওয়ার পক্ষপাতী না। ইমিউনিটি যেহেতু কম থাকে তাদের, এদেরকে অনেক সময় স্টেরয়েড পর্যন্ত দিতে হয় লাইফ থ্রেটেনিং কন্ডিশনে। তো এদেরকে চিকিৎসক থাকতে হবে সবগুলো টিমে, দক্ষ চিকিৎসক যারা ফেস করতে পারবে এগুলো, ক্রাইসিস পিরিয়ড, মানে এক্সপেরিয়েন্স ডক্টর যারা ফেস করতে পারবে এগুলো। তো এই আরেকটা বলেছেন যে মানে মহিলাদের মনে করে একজন মহিলা একদম আসন্ন প্রসবা, তার একদম ডেলিভারি টাইম হয়ে গেছে, তাকে উদ্ধার করে এমন একটা জায়গা নিতে হবে বা কমিউনিটি ক্লিনিক বা যে কোনো একটা হসপিটালে নিতে হবে যে সেফ ডেলিভারিটা হয়। কারণ মাকে বাঁচাতে হবে, সঙ্গে সঙ্গে তার পেটের শিশুকে বাঁচাতে হবে। তো এরা এই 3 ধরনের রোগীর ব্যাপারে মানে মানুষের ব্যাপারে খুব বেশি নজর দিতে হবে আমাদেরকে। এখানে তাহলে স্যার এখন মানে যদি এরকম হয় যে কেউ কোনো ওষুধ বিতরণ করতে চাচ্ছে, তাহলে স্যার ইমিডিয়েট মেজারমেন্টে তাহলে কি স্যার প্যারাসিটামল বা কোন ধরনের প্যারাসিটামল রাখতে হবে, অ্যান্টিহিস্টামিন রাখতে হবে, মেট্রোনিডাজোল রাখতে হবে, ওর স্যালাইন রাখতে হবে, তারপরে সাফিসিয়েন্ট ব্যান্ডেজ রাখতে হবে, গজ ব্যান্ডেজ। অনেক সময় এই টিনে পা কেটে দেখা যায় রক্ত পড়ছে, তাকে সেভ করে তার রক্তটা বন্ধ করতে হবে। এই মানে একদম মানে ওয়েল ইকুইপড থাকতে হবে একটা যে কোনো ভলান্টারি অর্গানাইজেশন। এবং সেই সাথে স্যার যদি একটু আমরা বলি যে বন্যা শেষ হয়ে গেল, পানি সরে গেল, যদি এরকম সিচুয়েশনটা ইনশাল্লাহ হবে দ্রুততার সাথে, কিন্তু সেটার পরবর্তী সময়ে দেখা যায় মহামারী আকার ধারণ করা অনেকগুলো রোগ, সেই সময়টাতে স্যার কি কি জিনিসপত্র নিয়ে আমাদের রেডি থাকা উচিত, এবং যারা এই বন্যা কবলিত আছেন তারাও আসলে মানসিকভাবে কি ব্যাপারগুলো নিয়ে থাকা উচিত? বন্যা পরবর্তী সময় রোগ ব্যাধিটা ব্যাপক আকার ধারণ করে, আমরা সব বন্যায় দেখেছি। আর এইবার বন্যাটা একেবারে আমি বলছি যে স্মরণকালের ভয়াবহ বন্যা। যেসব জায়গায় যে কুমিল্লা, অন্যান্য জায়গায় কোনো সময় বন্যা হয়নি, তারাও এবার বন্যা দেখছে, জীবনে হয়তো কোনোদিন বন্যা দেখিও নাই। তো বন্যা পরবর্তী সময়ে এই ক্রাইসিসগুলি বেশি দেখা দিবে, যে বিভিন্ন পেটের পীড়া বলুন, চর্মরোগ বলুন, নিউমোনিয়া বলুন, তারপরে জন্ডিস বলুন, অনেক ধরনের রোগ দেখা দিবে। তো এগুলোকে ফেস করার জন্য সাফিসিয়েন্ট স্টক থাকতে হবে। কারণ এখন যত বেশি রোগী পাচ্ছি, বন্যা পরবর্তী সময় বেশি রোগী পাওয়া যাবে। এই স্যার এই জায়গাটিতে স্যার কোন সমস্যাগুলো স্যার বেশি হয়? এই যে বললাম যে শিশুদের বা সবারই বয়স্কদের নিউমোনিয়াটা খুব কমন হয়ে যাবে। আর পেটের পীড়া, জন্ডিস, টাইফয়েড, প্যারাটাইফয়েড, আমাশয়, কলেরা, এগুলো একদম ভরে যাবে, স্কিন ডিজিজে ভরে যাবে। তো এগুলো পানিবাহিত রোগ, তারপরে চর্মরোগ দেখা দিতে পারে। এই যে দূষিত পানি, এগুলো পানিতে ভিজে দেখা যাবে তার চর্মরোগ হয়ে গেছে, ঘায়ের মতো হয়ে গেছে, স্ক্যাবিস ছড়িয়ে দিতে পারে, পাঁচটা যেটাকে বলা হয়, সেগুলো ছড়িয়ে দিতে পারে। সেগুলো যাতে স্যার মানে বেশি মাত্রায় যাতে ছড়িয়ে না যায়, প্রত্যেকের কাছে যদি আমরা মেসেজটা দিতে চাই, সেক্ষেত্রে আসলে কিভাবে আমরা প্রতিরোধ? আমরা যে মেসেজগুলি দিচ্ছি, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাই, অনেক হয়তো টেলিভিশন দেখতেও পাচ্ছে না, অনেক জায়গায় টেলিফোনের নেটওয়ার্ক ডুবে গেছে। তো যারা শুনছেন আজকের অনুষ্ঠান, তাদের মাধ্যমে এই জিনিসটা যাতে প্রচারিত হয়ে যায় তাদের কাছে, বন্যার্থ ভাই বোনদের কাছে, যে তাদেরকে সতর্ক থাকতে হবে, যে এই বন্যার পানি যাতে তারা না খায়, সাপের কামড় থেকে যাতে তারা প্রোটেক্টেড থাকতে পারে, সতর্ক থাকতে হবে সেই জন্য। এবং মানে বাচ্চারা অনেক সময় এই সময়টা হয় কি, অনেক বাচ্চা কিন্তু পানিতে ডুবে মারা যায়, অনেক বাচ্চা পানিতে ডুবে মারা যায়, আমরা প্রতি বন্যায় দেখি। এইবারও আল্লাহ না করুক এরকম হয়তো অনেক ঘটবে। তো সেটাও লক্ষ্য রাখতে হবে, আপনি শিশুকে সংযত রাখুন, শিশুকে আপনি হাতছাড়া করবেন না। শিশুদের মানে অনেক সময় পানির স্রোতে দেখা যায় একেবারে প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষের উচিত তার জায়গা থেকে সতর্ক থাকা। সতর্কতার তো কোনো বিকল্প নেই। এখন মনে করেন যে এই বন্যার যে মানে এটা দেখলাম ফ্লোটা,
সেটাতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গরু বাছুর সমস্ত, অনেক এর মধ্যে অনেক শিশুকে হয়তো ভাসিয়ে নিয়ে যাবে, বড়রা হয়তো গাছের ডাল ধরে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু যারা ভাসিয়ে নিয়ে যাবে তাদের তার কোনো খোঁজ পাওয়া যাবে না। সেজন্য একটা সেফ জায়গায় সবসময় থাকতে হবে এবং সচেতনভাবে থাকতে হবে। আর সরকার তো যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছে, যদিও নতুন সরকার, তার মধ্যে তারা কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে ব্যাপকভাবে। বিভিন্ন দেশকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন যে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে বিভিন্ন দেশ এই আমাদের এই ক্রাইসিস মানে এনজিওকে তো ব্যাপকভাবে কাজ করতে হবে, রেড ক্রিসেন্টকে ব্যাপকভাবে কাজ করতে হবে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ব্যাপকভাবে কাজ করতে হবে, যাতে বন্যা পরবর্তী রোগগুলো ভয়ঙ্কর আকার ধারণ না করে। এদেরকে সাফিসিয়েন্ট খাবার দিতে হবে। অনেকে আছে যে খাদ্যাভাবে মানে বিভিন্ন ধরনের মানে ডায়েট না থাকলে যেটা হয়, ক্যালোরির অভাব, অপুষ্টিতে ভুগে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হচ্ছে। এদেরকে পুষ্টির ব্যবস্থা করতে হবে, যাদের রেডিমেড কিছু ব্যাপার আছে পুষ্টি বৃদ্ধিকারক, সেগুলো সাপ্লাই করতে হবে। কারণ না খেয়ে অনেকে হয়তো 3 দিন 4 দিন রয়ে গেছে, তাদের তো পুষ্টি চলে গেছে। এই পুষ্টি মানে তৈরি করার যে আমাদের রেড ক্রিসেন্টের মাধ্যমে বিদেশ থেকে অনেক সহযোগিতা আসবে, সেগুলো অর্থাৎ রেডিমেড সাপ্লাই দেওয়া, পানি সরবরাহ করা, তাদেরকে ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দেওয়া, তাদেরকে রেডিমেড ফুড দেওয়া, এখন এগুলি মানে খুব বেশি প্রয়োজন হয়ে গেছে। এবং বন্যা পরবর্তী সময় যে ক্রাইসিসটা, সেটা মোকাবেলার জন্য এখন থেকেই আমাদের যে ছাত্র ভাইরাও কিন্তু ব্যাপকভাবে, আমি টিএসসিতে দেখলাম তারাও সেল খুলেছে, যে যেমন পারছে পানি দিচ্ছে, মানে পানি সরবরাহ করছে, কেউ রুটি বিস্কুট দিচ্ছে, কেউ চানাচুর দিচ্ছে, কেউ মুড়ি দিচ্ছে। মানুষ কিন্তু দেখলাম যে একটা বড় বিষয় আছে যে কাপড়ও নাই মানুষের, কাপড়ও নিচ্ছে। আমাকে তো কালকে কয়েকজন ফোন করেছে যে আমরা এই করছি, আপনার সহযোগিতা চাই, এবং আমার সহযোগিতা সবসময় থাকবে। আমি সবসময় যদি যেখানে দিতে বলেন আমি যাবো, তাদেরকে চিকিৎসা দিব। কারণ এখন এটা তো মানে তাদের সহযোগিতা করা মানে দেশকে ভালোবাসা, কারণ এটা তো আমরা সবাই মিলে একটা জাতি, সেখানে কোনো ধর্ম বর্ণ নেই, সবাই বাংলাদেশি আমরা। সুতরাং সবার বিপদকে নিজের বিপদ মনে করতে হবে। এখন যদি মনে করি আমি তো খুব বড় একটা বিল্ডিংয়ে ঢাকা শহরে রয়েছি, আমাকে তো বিপদ স্পর্শ করেনি, সেটা আর এই সময় হবে কি, অনেক সময় দেখা যায় যে অসৎ ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এমনি বন্যার সময় দেখা যাবে প্রচুর অভাব, কর্মসংস্থান নাই, তাদেরকে যাতে এই যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যাতে সস্তায় ব্যবসায়ীরা সরবরাহ করে, সেটা দিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু স্যার বন্যার সাথে সাথে অন্যান্য অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময়টিতে স্যার কোন বিষয়গুলো বেশি হচ্ছে এবং হলে পরে আসলে ইমিডিয়েটলি কি করতে পারি আমরা, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। এই কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি হলো, কোনো সময় মুষলধারে, কোনো সময় গুড়ি গুড়ি বৃষ্টি অবিরাম সারা বাংলাদেশে হয়েছে, এবং যেখানে বন্যা হয়নি সেখানেও বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টিতে ভিজে কিন্তু অনেকেরই ঠান্ডা লেগে গেছে, অনেকে সর্দি কাশিতে ভুগছে। তবে আমার সবচেয়ে বড় অ্যাডভাইস হচ্ছে, অন্তত অনেক কিছুর উপর মানে হাত থাকে না, নিজের কন্ট্রোল থাকে না, কিন্তু একটা জিনিসের উপর আপনার কন্ট্রোল আছে, সেটা হচ্ছে ধূমপানটা যদি এই সময় না করেন, ওই টাকাটা যদি বাঁচিয়ে, ওই ধূমপানের টাকাটা বাঁচিয়ে একটা যে বন্যার্থদের সাহায্যের জন্য দিয়ে দেন, একটা মাসের আপনি ধূমপানের খরচ কিন্তু কম না, আপনি এই টাকাটা তাদেরকে দিন, আর নিজে ধূমপান করবেন না, তাহলে অনেক রোগের হাত থেকে বেঁচে থাকবেন। কারণ এই যে বৃষ্টি, এই সময়টা কিন্তু ঠান্ডা লেগে দেখা যাবে অনেকের অ্যাজমা হয়তো কন্ট্রোলে ছিল, অ্যাজমা বেড়ে গেছে, প্রচুর শ্বাসকষ্ট হয়েছে, যারা সিওপিডিতে আক্রান্ত, ক্রনিক অবস্ট্রাকটিভ, যারা স্কুলে যাওয়া আসা করছে তাদের, আর বাচ্চা শিশুরা, সেই স্কুল খুলে গেছে, স্কুলে দেখা যায় যে এরপরে ডেঙ্গু কিন্তু ছড়িয়ে পড়বে। ডেঙ্গুর ব্যাপারে এখন থেকে সতর্ক হতে হবে। কারণ ডেঙ্গু কিন্তু বহু লোকের প্রাণ নিয়ে গেছে এই মানে কয়েক মাস আগে, আবার এই বন্যার পরে কিন্তু ডেঙ্গু দেখা দিবে, কারণ পানি জমে থাকবে জায়গায় জায়গায়, ওখানে আবার ওই ডেঙ্গু মশাইডিস আবার বংশবৃদ্ধি করবে। সেদিকটাও মাথায় রাখতে হবে যাতে ডেঙ্গু আক্রান্ত না হয়, যাতে বন্যার পরে পানি কোথাও জমে না থাকতে পারে, কোনো জায়গায় পকেট যাতে না থাকে, যে এখানে পানি জমে থাকলো, এখানে এডিস মশা ডিম পারলো, আবার ডেঙ্গু আবার ব্যাপক আকার ধারণ করলো, সেটাও তো লক্ষ্য রাখতে হবে। মানে সব দিক দিয়ে আসলে আমাদের কিন্তু আসলে সচেতন হওয়ার সময় এটা। এবং সেই জায়গা থেকে যদি সাইটো বলি যে যেহেতু এরকম বন্যা আগে হয়নি, সবাইকে আসলে মানে আবেদন জানানো হতে হবে যে সবাই যাতে একসাথে এগিয়ে আসুন। যেহেতু আমরা রিসেন্টলি আসলে একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যে একটা অবস্থায় এসেছি দেশে, সেই জায়গাটিতে শুরুতেই যাতে আমাদের আসলে আমরা প্রতিবন্ধকতায় না থাকি। এবং আরেকটা জিনিস আমি কামনা করব
যে এরকম বন্যা যাতে না হয়। আর কি কারণে বন্যা হয়েছে সেটা আমাদের খুঁটিয়ে দেখতে হবে। এটা কি আমাদের মানে প্রাকৃতিক কারণে বন্যা হয়েছে, না আমাদের উপর বন্যা চাপিয়ে দেওয়া হয়েছে? এরকম বন্যা যাতে না হয়, কারণ বাংলাদেশ তো বারবার করে এই ন্যাশনাল ক্রাইসিস ফেস করতে পারবে না। আমরা এমনি গরিব দেশ, এমনি তো আমাদের অর্থ ভাণ্ডার শূন্য করে দিয়ে গেছে আগের ফ্যাসিস্ট সরকার। এখন আমাদের যেখানে ঘুরে দাঁড়ানোর কথা, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, আমাদের দেশকে চাঙ্গা করতে হবে, বাঁচাতে হবে। এরকম বন্যা যদি, এরকম প্রাকৃতিক দুর্যোগ যদি বারবার আসে, তাহলে কিন্তু আমাদের মানুষের জীবন ধারণ খুব কষ্টকর হয়ে যাবে। সুতরাং এরকম বন্যা যাতে না আসে, বেড়িবাঁধগুলিকে আরো শক্ত করে দেওয়া যায়। কারণ আমরা দেখেছি বেড়িবাঁধের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, বেড়িবাঁধ তৈরি করা হয়নি। যদি বেড়িবাঁধগুলি সাফিসিয়েন্টলি শক্ত করা যায়, তাহলে এরকম বন্যা তো হবে না। আমাদের প্রস্তুত থাকতে হবে যদি আমরা কাউন্টার আরেকটা বাঁধ দিতে পারি, যাতে করে আমরা এই বন্যার হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারি। তো এরকম ঘন ঘন যদি ন্যাচারাল ডিজাস্টার হয়, কত ডিজাস্টার আপনি মোকাবেলা করবেন এতটুকু একটা দেশ, গরিব জনগণ। তো সেই জিনিসটা তো মাথায় রাখতে হবে। খালি বন্যা আসলে, তারপরে ঝড় যেটা হয়, ভয়ঙ্কর টর্নেডো হয়, এগুলো হলে আবার আমাদের মানুষ একদম নিঃস্ব হয়ে যায়, আবার ঘুরে দাঁড়ানোর সময়টা আসলে কিন্তু এক বছরে সম্ভব হয় না। আইলা সিডর কাছে এইটার এখনো কাটাতে পারেনি ওই অঞ্চলের লোকজন। সেটাই স্যার, আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি, যারা মানে হয়তো বা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদেরকে সাহায্য করতে চাচ্ছেন, তারা আসলে কি ধরনের সাহায্যগুলো করতে পারেন বা কি ব্যবস্থা এখন নিতে পারেন স্বাস্থ্যগত দিক থেকে? যদি একটা তো ব্যক্তিগতভাবে আপনি পারবেন না, জায়গা এত লোকের মধ্যে বিভিন্ন সংগঠন যেগুলো আছে, নিজের লাইফ রিস্কে পড়ে যাবে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেখানে আপনি যে ছাত্ররাজ, যে ছাত্র এত বড় একটা বিপ্লব ঘটালো, সেটা টিএসসির সামনে যে তারা সেল খুলেছে, ওখানে আপনি সাহায্য দিন। ওখানে আপনি যা পারেন, আপনি কাপড় চোপড়, বিস্কিট, পানি, মুড়ি সব সরবরাহ করুন, ওষুধ সরবরাহ করুন, যে যা পারেন সেগুলো সরবরাহ করুন। বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে, সবাই কিন্তু এখন মানে এখানে কোনো দুর্নীতির স্কোপ নাই। আর সেই জায়গায় যদি সাইড বলি যে যাদের বন্যা আক্রান্ত আছেন এবং অসুস্থ আছেন, তারা আসলে নিজেদেরকে কেয়ার করার জন্য কাদের কাছে সহযোগিতা যেতে পারেন? সাথে মানে কমিউনিটি হেলথ ওয়ার্কাররা কি এখানে? কমিউনিটি হেলথ ওয়ার্কার, রেড ক্রিসেন্টের যে আছে, বিভিন্ন এনজিও আছে যারা হেলথ সেক্টরটা দেখেন। এনজিওর মধ্যে অনেক কিছু আছে, যে হেলথ, যেমন ব্র্যাক আছে, এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে যারা হেলথ সেক্টর কভার করেন। তাদের মাধ্যমে চিকিৎসকদের উচিত হবে তাদের সাথে যোগাযোগ করে এই বিভিন্ন যে বন্যা পরবর্তী যে রোগগুলো হবে বা এখন যেসব রোগ হচ্ছে সেইগুলোকে মোকাবেলা করতে হবে, মানুষ মানুষের জন্য। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও কামনা করছি যারা বন্যায় আক্রান্ত বা যারা বন্যায় ডুবে আছেন, আল্লাহ যাতে দ্রুত তাদেরকে উদ্ধার করেন বা দ্রুত সুস্থ জীবনযাপনে নিয়ে আসেন। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম বন্যাজনিত নানা ধরনের রোগ ব্যাধি এবং তার প্রতিকার নিয়ে। আশা করি দর্শক আপনারা যারা দেখেছেন তারা এই মেসেজটি পাবেন, হয়তোবা যারা আক্রান্ত অবস্থায় আছেন তারা হয়তোবা মেসেজটি এই মুহূর্তে পাবেন না, কিন্তু আপনাদের মাধ্যমে তাদের কাছে যাতে যায় এবং একটু সহযোগিতার হাত যদি সবাই মিলে আমরা একসাথে বাড়িয়ে দিই, আমরা আশা করি এই ক্রাইসিস মুভমেন্টে অবশ্যই দ্রুততার সাথে পার করতে পারবো। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।